নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা এভারেজ অধ্যায়ের বা গড়ের অধ্যায়ের 6 নম্বর ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিও তো আগের ভিডিওগুলোর মতো দারুণ দারুণ অঙ্ক সব শেখাবো, একটা ক্লাসি অঙ্ক বলতে পারো। তো অযথা কথা না বাড়িয়ে আমরা টাইপে চলে আসবো। আজকে যেই টাইপটা হবে সেটা হচ্ছে, দেখে না যাও একটু, 10 নম্বর টাইপ। তো এই 10 নম্বর টাইপটা আমি দুরকমভাবে করাবো, যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে সেই হিসাবে তোমরা নিজেরা অ্যাপ্লাই করতে পারো। আর একটা কথা বলে রাখি, প্রথম থেকে যেই শর্ট নিয়মটা শিখবে, লাইফ টাইম যতদিন না চাকরি পাচ্ছ সেই শর্ট নিয়মেই অ্যাপ্লাই করবে, অযথা এক্সপেরিমেন্ট করতে যাবে না। কারণ যেই নিয়মেই করো না কেন সব নিয়মেই তাড়াতাড়ি হয়। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে 3-4টে শর্ট নিয়ম হয়, তা 3-4 রকমভাবে জানার দরকার নেই, একরকমভাবে জেনে সেটাই অ্যাপ্লাই করো। মানে আমি দেখাচ্ছি 2-3 রকমভাবে অবশ্যই দেখাবো যেগুলো যেগুলো হয়। তোমাদের টার্গেট থাকবে একটাই ভালো করে শিখবো শর্ট নিয়ম, এবং সেটাই থ্রু আউট দ্য প্রিপারেশন সেটা চালিয়ে যাব, ঠিক আছে? তা 10 নম্বর টাইপের যে প্রথম অঙ্কটা রয়েছে, এই অঙ্কগুলো নর্মালি আমরা করব এভারেজ মেথডে, তার সাথে সাথে আরেকটা মেথডও দেখাবো। তা দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা। একটি অফিসে 80% কর্মচারী পুরুষ আর 20% কর্মচারী মহিলা, মানে 80% হচ্ছে পুরুষ আর 20% হচ্ছে মহিলা। পুরুষদের গড় বয়স 30 বছর এবং মহিলাদের গড় বয়স 40 বছর যদি হয়ে থাকে, ওই অফিসের সমস্ত কর্মচারীদের মোট গড় বয়স কত? মানে সমস্ত কর্মচারী মিলেমিশে কত? সোজা অঙ্ক, কিন্তু এই সোজা অঙ্কগুলোই কিন্তু দেখো একটা চাকরি পরীক্ষায় 60 থেকে 70% সোজা অঙ্ক থাকে, ওগুলোই পরীক্ষার এক্সাম হলে প্রেশারে অনেকে ভুল করে আসে। তো এইগুলোই ভালো করে রপ্ত করতে হবে। তা দেখে নেওয়া যাক এই অঙ্ক আমরা কীভাবে করবো। 30%, 80% আর 20% বলা আছে। তো 80% হচ্ছে কি, 80% হচ্ছে মেল, আমি এম দিলাম, মেল মানে হচ্ছে পুরুষ, আর ফিমেল বা মহিলা রয়েছে কত, 20%। এটাকে কি করব, এই সংখ্যাটাকে আমরা অনুপাতে নিয়ে আসব। অনুপাতে যদি করি, 20 দিয়ে কাটলে 4-20 80 আর 20-কে 20, মানে 4:1। মানে 80% আর 20% থাকা মানে আমরা বলতে পারি ওই অফিসে 4 জন যদি পুরুষ থেকে থাকে, 1 জন হচ্ছে মহিলা, ঠিক আছে? তো এই 4 জন যে পুরুষ রয়েছে, এই পুরুষের গড় বয়স কত, 30 বছর, 30 ইয়ার্স। আর যে মহিলা রয়েছে, মহিলাদের গড় বয়স কত, মহিলাদের গড় বয়স হচ্ছে 40 ইয়ার্স। আমি লিখে নিলাম সুবিধার জন্য, ঠিক আছে? ওটা লেখার দরকার না, তোমার ডাইরেক্ট ক্যালকুলেশন করবে, ঠিক আছে? এবার আমরা গড়ে, মানে এখন তো লোক সংখ্যা আমরা কত ধরে নিয়েছি, 4-1-এ 5 জন, মানে অফিসে আমি বলতে পারি অনুপাত হিসেবে 5 জন রয়েছে। এই 5 জনের গড় বয়সটা লাগবে। আলাদা হিসাবে ছেলেদের দেওয়া আছে, আলাদা হিসাবে মেয়েদের দেওয়া আছে। কীভাবে করব, সিম্পল হিসাব, এটার নাম আমরা এভারেজ মেথড রেখেছি। তা নর্মালি যেইভাবে আমরা গড় বের করে থাকি সেই হিসাবেই এই অঙ্কের ক্ষেত্রে গড় বের করা হবে। কেমন, এক একজনে যদি 30 করে গড় হয়, মানে 30 করে বছর বয়স হয়, 4 জনে কত হবে, নিশ্চয়ই 4 × 30, 4 × 30 প্লাস মহিলা কটা আছে, একটাই আছে, একজনই আছেন, তার বয়স কত, 40 করে, মানে 40ই লিখবো, 40 × 1। এই বেরিয়ে গেল 5 জনের মোট বয়স, 4 জন ছেলের মোট বয়স প্লাস তার সাথে 1 জন মহিলার বয়স, তাহলে 5 জনের মোট বয়স বেরিয়ে গেল। এই 5 জনের, এটা যদি 5 জনের মোট বয়স হয় আর আমার এক একজনের বয়স লাগবে, মানে গড়ে বয়স যেহেতু চেয়েছে, লোক কতজন আছে, 4 + 1, এই 5 জন। হিসাব করা যাক, এখানে কত হচ্ছে, 120 + 40/5, উপরে হয় 160/5, মানে হচ্ছে 32 ইয়ার্স বা 32 বছর। বোঝাতে পারলাম, সোজা অঙ্ক। তো এটাই হচ্ছে এভারেজ মেথড। এভারেজ মেথডের নিয়ম কি, পরিমাণটার অনুপাত নাও, লোক সংখ্যার অনুপাত নাও, তার সাথে এটার সাথে এটা গুণ, প্লাস এটার সাথে এটা গুণ, বাই হচ্ছে এই অনুপাত দুটোর যোগফল। এটা হচ্ছে ক্যালকুলেশন। আর কনসেপ্টটা কি, নর্মাল যেটা এভারেজ যেভাবে বের করা হয় সেইভাবে বের করলাম। আর তার আগে কি করেছি, যেই সংখ্যায় দেওয়া থাকুক না কেন, পার্সেন্টেজ হোক বা সংখ্যায় হোক, সেটাকে আমরা সবসময় অনুপাতে নিয়ে এসে ছোট করে করব, ঠিক আছে? এই গেল একটা নিয়ম এই জাতীয় অঙ্ক করার, যে মোটের ওপর গড় কত সেই জাতীয় অঙ্কের। দেখো, খেয়াল রাখার বিষয় হচ্ছে কোন ধরনের অঙ্ক কথা বলছি, সে অঙ্কটা কিন্তু চেনা আসল বিষয়। চেনার পরে তারপরে না ক্যালকুলেশন করতে পারবে, সেই নিয়মে করবে। অঙ্ক যদি নাই চিনতে পারো তাহলে অঙ্কটা করবে কি করে? তাই কিন্তু কিছু কিছু হিন্টস দেওয়া থাকে অঙ্কের মধ্যে, সেটা কিন্তু ধরতে হবে। যেমন এই জাতীয় অঙ্ক হচ্ছে মোটের ওপর গড় কত। তো যেটা বলছিলাম, এই অঙ্কে আমি আরেকটা নিয়মে দেখাবো। কেমন নিয়মে, 4 জনের 1 জন রয়েছে, তাই আমি বলতে পারি 4 জনের প্রত্যেকের কত করে, 30 করে।
তাই তো এই 30 করে। আর একজন যে রয়েছে তার গড় কত, গড় বলতে একজন বলতে গড় যা তার বয়স সেটাই 40। তোমাদের আগে একটা কনসেপ্ট বলা ছিল, সেটা ছিল ডেভিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ডেভিয়েশন মিন্স মোটের উপর যা গড় থাকে সেই গড় থেকে কত কম বা বেশি, আর ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সব কটার মধ্যে সেই কম বেশিটা ভাগ করে দেওয়া। ঠিক আছে, আমি র্যান্ডামলি একটা গড় ধরবো, র্যান্ডামলি গড় যেহেতু ম্যাক্সিমাম 30 রয়েছে, একটা শুধু 40 রয়েছে, তাই আমি ধরে নিলাম এই 5 জনের গড়ই হচ্ছে কত 30, 5 জনের গড় 30 ধরে নিলাম। এখন দেখো এই 4টে 30ই রয়েছে, তাই কোনো ডেভিয়েশন হচ্ছে না, অর্থাৎ কম বেশি হচ্ছে না, সব কটা হচ্ছে 0 0 কম বেশি। কিন্তু এটার ক্ষেত্রে +10 বেশি আছে, সবার 5 জনের ঘর 30 ধরেছি, অন্তিম জনের 10 বেশি রয়েছে গড়ের থেকে। এই 10টা কার মধ্যে ভাগ হয়ে যাবে, 5 জনের মধ্যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ রিয়েলিটিতে গড় হবে বা আসলে গড় দাঁড়াবে 10/5 2, অর্থাৎ 32 বছর। বোঝাতে পারলাম? তো এই ক্যালকুলেশন থেকে কিন্তু এটা শর্ট হয় বেশি, তাই তোমাদের যেটা পছন্দ সেই হিসাবে করতে পারো। বোঝাতে পারলাম? আমি দেখো এই যে আমি 30 ধরেছি, যে 5 জনের গড় 30, আমি 5 জনের গড় 30 না ধরে কেউ যদি মনে করে আমি 28 ধরবো, তাও অঙ্কটা করা যায়। কেমন? আমি আবার করছি, মানে আমি যে মোটের ওপর 5 জনের গড় 30 ধরলাম, সেটা মোটের ওপর গড় 30 না ধরে আমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারি 30 আর 40-এর মাঝখানে। আমি ধরলো মোটের ওপর গড় ধরলাম 35। দেখো মজাটা কী হয়, সবার 30 করে লিখে নিলাম, 4 জনে 30 করে, 4 জনে 30 করে, একজন হচ্ছে 40। আর মোটের ওপর এই 5 জনের গড় কত ধরলাম, 35 ধরলাম, ধরে নিলাম, এটা র্যান্ডামলি ধরে নিলাম। যেহেতু 35 করে ধরেছি, তো এর গড় কত, 5 কম, এটা 5 কম, এটা 5 কম, এটা 5 কম, আর এটা কত বেশি, 5 বেশি। তো এখানে 5 বেশি, এটা 5 কম, তখন প্লাস মাইনাসে 0 হয়ে গেল। আর এদিকে কত থাকলো, 5 - 5 - 5, মানে হচ্ছে 3 5 15 কম আছে। এই 15টা কজনের মধ্যে ভাগ হবে, এই কমটা 15 জন, যে 15টা বছর কম রয়েছে সেটা 5 জনের মধ্যে ভাগ হবে। তো কম মানে মাইনাস এই 15টা 5 জনের মধ্যে ভাগ করে দিলাম, কত হলো 3। তা 35 - 3 মানে হচ্ছে 32 বছর। এই যায় বছর লিখি। দেখো এটার ক্ষেত্রে ধরার সময় আমি 30 ধরে নিয়েছিলাম, এটার ক্ষেত্রে আমি ধরেছি 35, সেম উত্তর কিন্তু আসলো। তাই যেটা খুশি সেটা ধরা যায়, কিন্তু ধরার চেষ্টা করবে যেই সংখ্যাগুলো থাকে তার মোটামুটি কাছাকাছি সংখ্যা, বা যেই সংখ্যাটা বেশি রিপিট এসছে সেই সংখ্যাটা মোটের উপর ধরার চেষ্টা করবে। এই দুটো নিয়মেই আমি বাকি অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখে না যাক পরে অঙ্কটা। একটি ক্লাসে ছেলেদের গড় বয়স 12 বছর এবং মেয়েদের গড় বয়স 11 বছর। যদি ক্লাসে ছেলেদের তুলনায় 50% বেশি, মানে 50% বেশি মেয়ে থাকে, তবে পুরো ক্লাসের গড় বয়স কত? এখানেও পুরো ক্লাসের গড় বয়স চেয়েছে, সেক্ষেত্রে আমরা এভারেজ মেথড অ্যাপ্লাই করব। এই অঙ্কটাও মন দিয়ে দেখো, আগের অঙ্কের মতোই, যাতে একেবারে ক্লিয়ার হয়ে যায়, মানে পুরো পরিষ্কার হয়ে যায়। কি বলা আছে, বয় অ্যান্ড, আমি গার্ল লিখলাম, ছেলে আর মেয়ে। বলা আছে মেয়েদের সংখ্যা হচ্ছে 50% বেশি ছেলেদের তুলনায়, মানে ছেলেদের সংখ্যা যদি 100 হয়, মেয়েদের সংখ্যা হবে 150। 50% যেহেতু বেশি বলা আছে মেয়েদের সংখ্যা, তা যথারীতি আমরা অনুপাত করে ছোট করব। ছোট করলে 50 দুগুণে 100, 3 50 150, 2:3। মানে 100 আর 150 না বলে আমরা বলতে পারি যে 2 জন যদি ছেলে থেকে থাকে, 3 জন আছে মেয়ে। ছেলেদের গড় বয়স কত করে বলা আছে, 12 বছর করে, 12 ইয়ার্স। আর মেয়েদের গড় বয়স কত করে বলা আছে, মেয়েদের 11 বছর বলা আছে, 11 ইয়ার্স। ওকে, তো আমরা এভারেজ মেথড যদি অ্যাপ্লাই করি, এক একজনের 12 করে হলে দুজনের কত হবে, 24, প্লাস একটা মেয়ের বয়স যদি 11 করে হয়, 3টে মেয়ের বয়স কত হবে, 3 11 33। তাহলে এই পেয়ে গেলাম ক্লাসের মোট বয়স যোগফল বাই কতজন আছে, 3 আর 2 5 জন আছে। তাই এক একজনের বয়স বের করতে গেলে 5 দিয়ে ভাগ করব। মোট বয়স বাই হচ্ছে যতগুলো লোক রয়েছে বা যতজন লোক রয়েছে, এটাই করলে কি বেরোবে, মোট ক্লাসের গড় বেরোবে। আর এটাই চেয়েছিল, কত হচ্ছে উপরে হচ্ছে 50 57, 57/5 মানে হচ্ছে, একেবারে করি, 5 11 55, হাত থেকে 2 4, মানে গড় হচ্ছে 11.4 ইয়ার্স গড়। বোঝাতে পারলাম? ঠিক আছে, এই ছিল অঙ্ক। ওই নিয়মটা তো অবশ্যই দেখাবো। অ্যাকচুয়ালি আমার এই যে নিয়মটা এখন দেখাচ্ছি সেটা বেশি আমার মজাদার আর ইজি মনে হয়। এটাও সোজা সংখ্যা আছে বলে এটা সোজা লাগছে, কিন্তু যে কোনো সংখ্যার জন্য এই নিয়মটা বেশি প্রপার। কীরকম, 2টো ছেলে ছিল আর 3টে মেয়ে ছিল, আলাদা একটা নিয়ম দেখাচ্ছে, কিন্তু এটা কমপ্লিট হয়েছে উত্তর। 11.4 ইয়ার্স হচ্ছে গড় বয়স।
তো দুটো ছেলে ছিল, আর এদিকে মেয়ে কটা? 3টে। এবার গড় বয়স কত? 12 করে 11 করে। আমি র্যান্ডামলি যে কোনো একটা সংখ্যা ধরতে পারি 10 আর 11-র মধ্যে। যেহেতু 11টা বেশিবার রিপিট রয়েছে, আমি ধরলাম 5 জনেরই গড় বয়স কত? 5 জনেরই গড় বয়স হচ্ছে 11। আমি আগে অ্যান্সারটা বের করে দিই এইভাবে, তারপর দরকার হয় ছবি আবার প্রথমে যেভাবে দেখেছিলাম সেভাবে দেখাবো। তা গড়ে সবার মানে 5 জনের গড় বয়স কত? 11 করে। এবার দেখো এই 3 জনেরও তো 11, তাই এই জায়গায় কোনো ডেভিয়েশন নেই, মানে কম বেশি নেই। কিন্তু এই 2 জনের কত করে? প্লাস 1 করে বেশি রয়েছে না? 1 করে যদি বেশি থাকে, 2 জনে কত বেশি রয়েছে? 2 বেশি রয়েছে, তাই তো? এই 2টা আমি কজনের মধ্যে ভাগ করব? এই 2টা আমি 5 জনের মধ্যে ভাগ করে দেবো। তাই প্লাস 2/5, 2/5 মানে হচ্ছে 0.4, মানে 11.4 হচ্ছে গড় বয়স। দেখো এইটুকু ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনের থেকে এই ক্যালকুলেশন সোজা না? তো সেই হিসাবেই বললাম যে এটা আমার ফেভারিট নিয়ম। তা এটা আবার ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করি, একটু ভারবালি করলাম যদিও। ছবি কীরকম? ওই লিখে 2 জন ছিল 12-12 করে, আর 3 জন হচ্ছে 11-11 করে। ঘটনা কি, লোকটা মাত্র বা সংখ্যাটা মাত্র 5 বলে আমি এগুলো এইভাবে লিখতে পারছি। 5-এর জায়গায় যদি 49 জন 47 জন থাকে, তো এতবার কি পাতানো সম্ভব না। তখন নিজের থেকে গেসিং করে, মানে ওই অনুমানটা হিসাবটা দেখে দেখে হিসাব করতে হবে যে 3 জন আছে মানে এত কম বেশি, টোটাল এত কম বেশি, সেই হিসাবে এরকম করার দরকার নেই। ঠিক আছে, কম আছে বলে এটা এইভাবে দেখে বোঝাতে পারছি। তো আমি গড় কত ধরেছি? 11 করে ধরেছি। এই জায়গায় প্লাস 1 বেশি, এই জায়গায় প্লাস 1 বেশি, তাহলে মোটের উপর 5 জনের কত বেশি? 2 বেশি, যদি গড় 11 ধরা হয়। এই 2টাই 5 জনের মধ্যে ভাগ হবে, হয়ে যাবে 11.4। যেটা আমি এই জায়গায় করেছিলাম সেটা একটু এই লাইনটা এক্সট্রা করলাম বোঝানোর সুবিধার্থে। বোঝাতে পেরেছি? তাহলে আমি যেই পরে অঙ্কটা করাচ্ছি, তোমরা বাড়িতে বা যখন যেই মুহূর্তে ভিডিওটা দেখছো সেই মোমেন্টে এই নিয়মে করো, আর আমি কি করছি শুধু জাস্ট এই নিয়মটায় পরে অঙ্কটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো নিয়মই প্র্যাকটিস হয়ে যাবে। আর একটা রিকোয়েস্ট করব, বাড়িতে এই নিয়মে করার পরে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও, হ্যাঁ দাদা করলাম, বা স্যার এই নিয়মে অঙ্কটা করলাম, হয়েছে, উত্তরটা এসছে। ঠিক আছে, দেখা যাক পরে অঙ্কটা। 60 জনের একটি শ্রেণীতে 40% মেয়ে, ছেলেদের গড় ওজন 62 কেজি এবং মেয়েদের গড় ওজন 55 কেজি। সমস্ত শ্রেণীর গড় ওজন কত? তা দেখো এই জায়গায় ওজন দিয়ে আছে আর বয়স দিয়ে নেই। তাই আমি বললাম যেটা সেকেন্ড নিয়ম দেখেছিলাম সেই নিয়মে করব, আর প্রথম নিয়মটা তোমরা বাড়িতে একটু ট্রাই করো। কেমন? 60 জনের শ্রেণীতে 40% মেয়ে, 40% মেয়ে মানে ছেলেদের সংখ্যা, মেল আর ফিমেল এইভাবে লিখি, বয় গেল লিখতে পারতে। 40% মেয়ে থাকা মানে 60% হচ্ছে ছেলে, স্বাভাবিক বিষয়। 100 জনে 40 জন যদি মেয়ে সংখ্যা হয়, 60 জন বাদ বাকি ছেলে থাকবে। তা এটা হলো 3:2। তারপর প্রসেসটা তোমরা করবে আমি যেটা বলেছিলাম। এটা আমি আমার প্রসেসের জন্য নিলাম কেন, মানে সেকেন্ড নিয়মটার জন্য কেন নিলাম, কারণ ওই নিয়মটা আমি অ্যাপ্লাই করার জন্য আমার এই সংখ্যাগুলো দরকার আছে। কি বলা আছে? ছেলেদের গড় ওজন 62। আমি একটু সুবিধার জন্য লিখে রাখি, এদের ছেলেদের গড় ওজন হচ্ছে 62 আর মেয়েদের গড় ওজন হচ্ছে 55 কেজি। তাহলে বারবার শীটটাই দেখা লাগবে না, এত কেজি এত কেজি গড়ের উপর ওজন চেয়েছে। ওকে, এবার ধরো আমি ধরলাম এই 62 আর 55 রয়েছে, তো আমি ধরলাম এই 5 জনের গড় ওজন হচ্ছে 60 কেজি ধরে নিলাম। আমি আগেই বলেছি র্যান্ডামলি যা খুশি তাই ধরতে পারি, 60 কেজি ধরে নিলাম। যদি 60 কেজি ধরে নিই তাহলে 60-এর থেকে এটা কত বেশি? 2 করে বেশি, মানে পার হেডে ছেলেদের 2 কেজি করে যদি বেশি হয়, ছেলে আছে কজন? 3 জন, তা 3 দুগুণি কত? 6 কেজি বেশি, 6 কেজি বেশি পেলাম। তাহলে আমি এখানে লিখলাম +6, এখানে লিখি +6, 6 কেজি বেশি। আবার মেয়েদের ক্ষেত্রে গড় ওজন আমি 60 করে ধরা আছে সবার, মেয়েদের ক্ষেত্রে এখানে ওজন হচ্ছে 55, তাহলে কত করে কম? 5 করে বেশি, 5 করে কম। কজন আছে? 2 জন আছে। তা প্রতি মাথা পিছু মেয়েদের যদি 5 কেজি করে ওজন কম হয় মোটের উপর গড় ওজন থেকে, তা দুজনে কত? 5 গুণি 10 কেজি কম। তো দেখা যাচ্ছে মোটের উপরে 4 কেজি কম এসছে, যেহেতু +6 -10 মানে -4, 4 কেজি কম এসছে। এই 4 কেজি যে কম এসছে সেটা 60-এর থেকে কমে যাবে গড়ে 5 জনের মধ্যে ভাগ করে দিয়ে, তাহলে 4/5। উত্তর হবে কত তাহলে এখানে? এটা মানে হচ্ছে 0.8, মানে 59.2 কেজি হবে গড় ওজন। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থেই কিন্তু এই সংখ্যাগুলো লিখেছি, তাহলে কি যদি চাই যে কোশ্চেনের মধ্যে দেখে এই যোগ বিয়োগগুলো আমি করে নেবো, ইজিলি করতে পারে। লাস্টে শুধু ক্যালকুলেশন এইটুকু থাকবে বা এইটুকুও ভারবালি করা যায়।
তা এটা তো ওই নিয়মটা দেখালাম, সেকেন্ড নিয়মটা। আর আরেকটা যে নিয়ম আছে সেটা তোমাদের করতে বলেছি। তা আই থিঙ্ক তোমরা এই যে নিয়মটা বা প্রসেসটা সুন্দরভাবে শিখতে পেরেছো। শিখতে পারলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যেটা বলে থাকি বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবদেরও একটু শেয়ার করে দিও, কারণ শেয়ার করার ফলে, সাবস্ক্রাইবার বাড়ার ফলে আমি আরও ভালো উৎসাহ পাবো আমরা, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আমরা এবার নেক্সট টাইপের অঙ্ক দেখে নেব। নেক্সট টাইপের যে প্রথম অঙ্কটা করাবো সেটা এমন ধরনের অঙ্ক, প্রথম অঙ্কটা ভাষাটা এসএসসি জিডি বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বলো, ওয়েস্ট বেঙ্গলের এসআই বলো, ইভেন সিজিএল বলো বা এমটিএস বলো, সব পরীক্ষায় কমনযোগ্য। মানে বলতে পারো যদি লাক ভালো থাকে এই অঙ্কগুলো হুবহু কমন পাওয়া যায়। তা আমরা অঙ্কটা দেখে নেবো। অঙ্কটা এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন অঙ্ক? অঙ্কটা যেটা বলা আছে যে একটি কারখানায় কর্মীদের মাসিক গড় বেতন ৬,০০০ টাকা, ১০০ জন টেকনিশিয়ানের গড় মাসিক বেতন ১২,০০০ টাকা এবং নন টেকনিশিয়ানদের গড় বেতন ৪,০০০ টাকা। কারখানায় মোট কতজন কর্মী আছেন? ঠিক আছে, কি বলা আছে? একটা কারখানায় সমস্ত যে স্টাফ রয়েছে বা কর্মী রয়েছে তাদের গড়ে বেতন হচ্ছে ৬,০০০ টাকা। তার মধ্যে টেকনিশিয়ানদের বেতন হচ্ছে কত? ১২,০০০ টাকা। আর যারা নন টেকনিশিয়ান তাদের বেতন হচ্ছে ৪,০০০ টাকা। তাহলে জিজ্ঞাসা করা হয়েছে কারখানায় মোট কতজন কর্মী আছেন। আর আরেকটা সংখ্যা বলা ছিল যে ১০০ জন টেকনিশিয়ান আছেন। তো এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে অ্যালিগেশন। অ্যালিগেশন প্রসেসটা কি দেখো, লিখছি। টেকনিশিয়ান দেওয়া আছে, আর একটা হচ্ছে নন টেকনিশিয়ান, সরি ঠিক আছে। এই জায়গায় টেকনিশিয়ানদের বেতন বলা আছে ১২,০০০ টাকা, ১২,০০০ টাকা লিখলাম। নন টেকনিশিয়ানদের বেতন বলা আছে ৪,০০০ টাকা, ৪,০০০ টাকা লিখে ফেললাম। আর এই টেকনিশিয়ান আর নন টেকনিশিয়ান মিলে তো সমস্ত স্টাফ, সমস্ত গড়ে যেটা দেওয়া আছে সেটা বলা আছে ৬,০০০ টাকা। এটা মিডিল লিখব, ঠিক আছে। এবার কি করব? আমরা এবার কোনাকুনি বিয়োগ করব। আর কোনাকুনি বিয়োগ করার ফলে কি আসবে? কোনাকুনি বিয়োগ করার ফলে টেকনিশিয়ান ও নন টেকনিশিয়ান যতজন ছিল তাদের অনুপাতটা আসবে সংখ্যার। তাহলে ৬,০০০ থেকে ৪,০০০ বিয়োগ করলে কত হয়? ২,০০০ হয়। ১২,০০০ থেকে ৬,০০০ বিয়োগ করলে কত হয়? ৬,০০০ হয়। মানে এই কোনাকুনি বসবে আর এইভাবে এই কোনাকুনি বসবে। কাটাকুটি করলে হয় 1:3। অর্থাৎ একজন যদি টেকনিশিয়ান থেকে থাকে, নন টেকনিশিয়ান হচ্ছে ৩ জন। আবার অঙ্কে দেখো, অঙ্কে বলা আছে স্পষ্টভাবেই যে টেকনিশিয়ানের সংখ্যা হচ্ছে ১০০ জন। তার মানে আমি বলতে পারি ১ মানে হচ্ছে ১০০ জন। আর চেয়েছিল সমস্ত কর্মীর সংখ্যা কত? অনুপাত হিসেবে সমস্ত কর্মীর সংখ্যা হচ্ছে ৩ × ৪। তো ১ মানে যদি ১০০ হয়, ৪ মানে কত হবে? ৪ × ১০০ মানে ৪০০। অর্থাৎ সমস্ত স্টাফ বা কর্মীদের সংখ্যা হচ্ছে ৪০০। বোঝাতে পেরেছি? এ কিন্তু বিরাট কমনযোগ্য অঙ্ক, সোজা অঙ্ক। এবার অ্যালিগেশন করলে কেন এই লোক সংখ্যার অনুপাত আসে সেটা বুঝতে গেলে তোমাদের একটু মিশ্রণের ভিডিও, স্পেশালি ফার্স্ট ভিডিওটা দেখতে হবে, যেটা চ্যানেলে আপলোড করা আছে। ঠিক আছে, আমরা এই জাতীয় অঙ্ক আরও একটা দুটো দেখবো। দারুণ দারুণ অঙ্ক আছে, একটা না বেশ কটাই দেখবো। আর সব কটার ভাষা আলাদা। একটা উইকেটের অঙ্ক আছে, বিখ্যাত অঙ্ক, সেটাও দেখব। একটি ক্লাসে ছাত্রদের গড় ওজন ৬৯.৩ কেজি এবং ছাত্রীদের, প্রথমটা ছিল ছাত্র, হ্যাঁ, ছাত্রীদের গড় ওজন হচ্ছে ৫৯.৪ কেজি। যদি ছাত্রছাত্রী মিলিয়ে পুরো ক্লাসের গড় ওজন ৬৩.৮ কেজি হয়, ক্লাসে শতকরা কতজন ছাত্র আছে? ঠিক আছে, তো আমি লিখে নিই ছাত্র আর ছাত্রীর সংখ্যা, ছাত্র আর এই পাশে লিখলাম ছাত্রী। ছাত্রদের গড় ওজন কত বলা আছে? ৬৯.৩ কেজি। আর ছাত্রীদের গড় ওজন কত বলা আছে? ৫৯.৪ কেজি। ডান। এবার এই ছাত্রছাত্রী মিলিয়ে মোটের ওপর গড় ওজন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ৬৩.৮ কেজি। ওকে, তা এবার তো অ্যালিগেশন করবো। এই অ্যালিগেশন করার আগে যে টাইপটা করলাম না, আগের টাইপের সাথে এই টাইপটা একটু পার্থক্যটা ধরিয়ে দিই। আগে যে টাইপটা শিখিয়েছিলাম সেই টাইপটাই কিন্তু এই মিডিলে মোটের উপর যেটা সেটাই বের করতে বলেছিল।
আর এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার ছাত্রছাত্রীর সংখ্যা বা অনুপাতটা চেয়েছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যে গড়ে কত সেটা চেয়েছিল আগের টাইপে, আর এই অঙ্কের ক্ষেত্রে বা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু মোটের উপর গড় কত সেটা কিন্তু অলরেডি বলে দেওয়া আছে। এক্ষেত্রে সেটা চাইনি, এক্ষেত্রে চাই লোক সংখ্যাটা। ঠিক আছে, বোঝাতে পেরেছি পার্থক্য? তো অ্যালিগেশন করা যাক। এটাতে এটা বিয়োগ করলে হয় 0.6 করলে হবে 60, আরও লাগবে 3 মানে 4.2 হবে। 4.2 তো না 4.4 হবে, সরি 4.4 হবে ইস্টু। আর এটা বিয়োগ করলে হবে 0.75 4 5.5, একটা হবে 4.4 আর একটা হবে 5.5। 1.1 দিয়ে কাটা যায়, 4 11 44, 5 11 55, অর্থাৎ 4:5 হচ্ছে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত। চেয়েছিল শতকরা কত শতাংশ ছাত্র রয়েছে, তো এটাতে উত্তর হয়ে যাবে মোট কতজন অনুপাত হিসেবে মোট হচ্ছে 9 জন। 9 জনের মধ্যে ছাত্র আছে কতজন? 9 জনের মধ্যে ছাত্র আছে 4 জন। তো 9 জনে যদি 4 জন ছাত্র থাকে তাহলে শতকরা হবে ইন্টু 100। শতকরা বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 400/9। তো 400/9 মানে 9 দিয়ে 400কে ভাগ করতে হবে। 4 নং 36, হাতে থাকে 4 40, 4 নং 36 হাতে থেকে 4 দশমিক দিয়ে 0, সেই 4 নং 36 আবার 4 নামে, অর্থাৎ সেই 44.44% প্রায়। মানে এটা এক্স্যাক্ট অ্যান্সার না, তবে পরীক্ষা এইভাবেই নিয়ার অ্যাবাউট অ্যান্সার চায়, কাছাকাছি উত্তর, কারণ এইভাবে চলতেই থাকবে, মানে 0.4444 চলতে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা অ্যান্সারটা নিয়ে নিলাম। বোঝাতে পেরেছি? এইভাবেও কিন্তু উত্তর অপশানে দেয়। ক্লিয়ার? তো এই অঙ্কটা বেশ ভালো ছিল, আশা করছি বোঝাতে পেরেছি। তা আমরা অঙ্ক দেখতে থাকবো আরও। 600 জনের একটি স্কুলে ছেলেদের গড় বয়স 12 বছর এবং মেয়েদের গড় বয়স 11 বছর। যদি পুরো স্কুলের গড় বয়স 11 বছর 9 মাস হয় তবে স্কুলে মেয়েদের সংখ্যা কত? সেম টাইপের অঙ্ক, ছেলে আর মেয়ে বলা আছে, ছেলে আর মেয়ে লিখে নিলাম, ছেলে এখানে হচ্ছে মেয়ে, তাই তো? ছেলেদের গড় বয়স কত? 12 বছর, মেয়েদের গড় বয়স কত? 11 বছর, আর পুরো স্কুলের গড় বয়স কত? 11 বছর 9 মাস। আমি 9 মান্থ এম লিখে দিলাম। ঠিক আছে, এবার বিয়োগটা করা যাক, নিজেরাই বলো। 11 বছর 9 মাস থেকে যদি আমি 11 বছর বিয়োগ করি তাহলে কত মাস পড়ে থাকে? 9 মাসটা এক্সেস থাকে, 9:2। এবার 12 বছর থেকে 11 বছর 9 মাস বিয়োগ করলে পড়ে থাকে কত? 3 মাস, কারণ 9 মাস হয়ে গেছে, আর 3 মাস হলেই 1 বছর কমপ্লিট হবে, যেহেতু 12 মাসে 1 বছর, এটা হলো 3। তো এই কোনাকুনি বিয়োগ করে পেলাম 3 মাস, আর এই কোনাকুনি বিয়োগ করে পেলাম 9 মাস। কাটাকুটি করলে হয় 3:1, অর্থাৎ 3টে যদি ছেলে থেকে থাকে, মেয়ে আছে 1টা। আবার কি বলা ছিল? সমস্ত স্কুলে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 600। তা এই অনুপাত হিসেবে মোট স্টুডেন্ট কত? 4। তো 4 মানে অনুপাত হিসেবে যেটা 4, রিয়েলিটিতে বা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 600। তা 4 মানে যদি 600 হয়, 1-এর মান বের করতে গেলে সবসময় ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। এটা বেরিয়ে গেল 1-এর মান, তাই তো? আর চেয়েছিল কি আমার? চেয়েছিল হচ্ছে মেয়েদের সংখ্যা কত? মেয়েদের সংখ্যা কত? মেয়েদের সংখ্যা তো 1, তা 1-এর মান বের করলে হচ্ছে 150। 600/4 মানে 150, অর্থাৎ ক্লাসে 150 জন মেয়ে ছিল। বোঝাতে পেরেছি? আরও 2-3টে ভালো অঙ্ক দেখাবো, একটু ভাষা কঠিন দিয়ে, একটু কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করো, সামান্য কঠিন। ওকে, দেখো, একটি পরিবারে 6 জন পুরুষ সদস্য সমেত কিছু মহিলা সদস্য ছিল। মানে টোটাল একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির মধ্যে টোটাল যে মেম্বার তার মধ্যে হচ্ছে 6 জন পুরুষ আর বাদ বাকি হচ্ছে মহিলা সদস্য, যাদের মাসিক গড়ে মাথাপিছু শস্যের প্রয়োজন হচ্ছে 14.4 কেজি। মানে মাসে পার হেডে 14.4 কেজি করে শস্য লাগে, মানে খাদ্যশস্য লাগে। যদি পুরুষ ও মহিলাদের মাসিক গড়ে মাথাপিছু যথাক্রমে 20 কেজি ও 6 কেজি শস্যের প্রয়োজন হয়, তাহলে পরিবারে কতজন মহিলা সদস্য আছে? ওই ছেলে মেয়ের যা অঙ্ক করালাম, এখানে পুরুষ আর মহিলা দিয়ে বলা আছে। একই টাইপের অঙ্ক, পুরুষ কত কেজি করে কনজিউম করে বা খায়? প্রতি মাসে 20 কেজি, আর মহিলা 1 মাসে মাত্র 6 কেজি। ছেলেরা খাচ্ছে 20 কেজি করে মাথা পিছু, আর মেয়েরা কত বা মহিলা সদস্যরা কত? 6 কেজি করে। আর এই দুটো মিলিয়ে মোটের ওপর যে কনজামশান বা খাদ্যশস্য গ্রহণ করে সবাই মিলে একত্রে, সেটা 14.4 কেজি
গড়ে, তাই তো? তা মোটের উপর যেটা সেটাই আমরা মিডিলে রাখি, জানি আমরা, তাই তো? তো মোটের উপর এটা রাখলাম, ছেলেদেরটা আলাদা মেয়েদেরটা আলাদা। এবার কোনাকুনি বিয়োগ করলে মেল আর ফিমেলের অনুপাতটা পেয়ে যাব। তো এটা বিয়োগ করলে হয় 8.4, আর এইভাবে বিয়োগ করলে এটা হয় 5.6। ঠিক আছে, 28 দিয়ে কাটবো, 3 × 8 = 84, 28 × 2 = 56। ঠিক আছে, দশমিক তো আগে উঠে যাবে, দশমিক এবার তুলে দিলাম, যা 3:2। অর্থাৎ ওই পরিবারে যদি 3 জন পুরুষ সদস্য থেকে থাকে, 2 জন আছে মহিলা সদস্য, হয়ে যে নিচে মহিলা মহিলা পুরুষ পুরুষ। ওকে, তাহলে মোট সদস্য কত? 5 জন। আর অঙ্কটা বলা ছিল ওই পরিবারে 6 জন পুরুষ সদস্য সমেত কিছু মহিলা ছিল, মহিলা সদস্যর সংখ্যাটা বের করো। তো এই 3 মানেই তো 6 জন, যেহেতু অনুপাত হিসেবে 3 পেলাম, আর অঙ্কে বলা আছে 6 জন পুরুষ, তাহলে 3 মানেই যদি 6 হয়, 6 জন পুরুষ হয়, 1 মানে কত সংখ্যাটা? 1 মানে হবে 2, 3 মানে 6, 1 মানে 6/3 মানে 2, 1 মানে যদি 2 হয়, 2 মানে কত? 2 মানে হচ্ছে 4 জন। মহিলা সদস্যের সংখ্যা কত? 4 জন। ধারণাঙ্গ কিন্তু অঙ্কটা পুলিশে আসার মতো, অবশ্যই আসার মতো। আমার তো মন বলে এই যে গড়ের চ্যাপ্টারের ভিডিওগুলো যারা দেখছো, তারা এই গড়ের চ্যাপ্টারতে যা প্যাটার্ন আছে, একটা না একটা কমন পাবে পরীক্ষায়। আপকামিং যে পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা রয়েছে, বা কেপি পুলিশের কনস্টেবলের যে পিলির পরীক্ষা রয়েছে, এতে কমন পাওয়ার চান্স অতিরিক্ত বেশি। তো এই যারা দেখবে, যদি কমন পেয়ে যাও, বলতে পারো লাকি এক প্রকার। ঠিক আছে, তো এবার আসবো আমরা সেই বিখ্যাত উইকেটের অঙ্কটা। কি উইকেটের অঙ্ক? এটা RSR বলেও আছে, RSR বলে বিখ্যাত অঙ্ক বলতে পারো। সেটা আমরা সুন্দরভাবে অ্যালিগেশন পদ্ধতিতে করব। একজন বলারের বোলিং গড় 12.4, পরবর্তী ম্যাচে সে 26 রান দিয়ে 5 উইকেট নেয়। এর ফলে তার গড় রান 0.4 কমে যায়। তাহলে শেষ ম্যাচের আগে সে মোট কতগুলো উইকেট নিয়েছিল? মানে লাস্ট ম্যাচে খেলেছে, তার আগের ম্যাচ পর্যন্ত সে কতগুলো উইকেট পেয়েছিল বা নিয়েছিল। তো এই অঙ্কটা বোঝার আগে, সবার আগে যেটা দরকার না, সেটা হচ্ছে বোলিং গড়। যারা মেনলি ছেলেরা নর্মালি বেশি ক্রিকেট খেলা দেখে, ওরা বোলিং গড়টা ইজিলি বোঝা যাবে, কিন্তু মেয়েদের পক্ষে এই বোলিং গড়টা ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রেই বোঝা সম্ভব না। তাদের উদ্দেশ্যে বলছি যে বোলিং গড় বলতে কী বোঝায় সেটা একটু বুঝে নাও। মনে করো কোনো একটা বলার 4 উইকেট নিয়েছে। কত উইকেট? 4 উইকেট নিয়েছে। এই 4 উইকেট নিয়েছে সারা ম্যাচ জুড়ে, এবং দেখা গেল সে তো বল করেছে, তাই না? বল করার ফলে ব্যাটসম্যান তার বলের এগেনস্টে তো রান করেছে, 6 মেরেছে, 4 মেরেছে, সিঙ্গেল নিয়েছে। এই করে ধরো 28 রান দিয়ে সে 4 উইকেট পেয়েছে। কি বললাম? 28 রান দিয়ে 4 উইকেট পেয়েছে। তা বোলিং গড় হচ্ছে প্রত্যেক উইকেট পাওয়ার জন্য তার কত রান দিতে হয়েছিল? তার রান দেওয়া হয়েছে 7 রান। তো এই 7 রান হচ্ছে তার বোলিং এভারেজ, মানে প্রতি 7 রান দিয়ে সে 1 উইকেট পেয়েছে। এটাকে বলা হয় বোলিং গড়। মানে কত রান দিয়ে কত উইকেট পেয়েছে, মানে প্রতি উইকেটের জন্য তার কত রান দিতে হয়েছিল। একটা কথা বলছি, অনেকে দেখা যায় না, ধরো 5টা উইকেট পেয়েছে, কিন্তু মারও খেয়েছে সেই ক্রিকেট খেলায়। ধরো মার খেয়েছে, এত মার খেয়েছে যে 5 উইকেট পাওয়ার জন্য তার 80 রান ওই ম্যাচে সে দিয়ে ফেলেছে। তাহলে সেক্ষেত্রে তার বোলিং গড় হবে 80/5, অর্থাৎ 16। মানে প্রতি উইকেটে সে 16 রান দিয়েছে। বোঝাতে পেরেছি বোলিং গড়টা কি? বোলিং গড় বোঝা হয়ে গেছে। এবার আমরা অঙ্কে আসবো। তা প্রথমে বোলিং গড় কত ছিল? যতগুলো ম্যাচ খেলেছিল সেক্ষেত্রে প্রথমে বোলিং গড় ছিল 12.4। আবার লাস্ট ম্যাচে 5 উইকেট দিয়ে, মানে 26 রান দিয়ে 5 উইকেট পায়। তো 26 রান দিয়ে যদি 5 উইকেট পায়, সেক্ষেত্রে বোলিং গড় হবে 26/5, অর্থাৎ 5.2। তাই লাস্ট ম্যাচে বোলিং গড় হচ্ছে 5.2, আর আগের ম্যাচগুলো সবগুলোতে বোলিং গড় হচ্ছে 12.4। এই দুটো মিলিয়ে মিশে মোটের উপর বলা আছে যে লাস্ট ম্যাচের পরে সব ম্যাচ মিলে বোলিং গড় 0.4 কমে যায়। 0.4 কমে যাওয়া মানে আগে ছিল 12.4, 0.4 কমালে হয় 12। ঠিক আছে, এবার আমি অ্যালিগেশন করি। অ্যালিগেশন করলে কত হবে? 6.8, আর এটা হবে 0.4। এই যে কোনাগুনি বিয়োগ, এই কোনা বিয়োগ, এই কোনাগুনি বিয়োগ, বড়টা থেকে ছোটটা, দশমিক তুলে দিলাম। 4 17 68, মানে 17:1। এই 17:1টা কি আসলো? এটা আসলো উইকেটের অনুপাত। কারণ এই যে সংখ্যাগুলো নিয়েছিলাম, এগুলো নিয়েছিলাম প্রতি উইকেটে কত রান দেয়। তাই আমি যদি এভারেজ করি, মানে অ্যালিগেশন করি, অ্যালিগেশন করলে উইকেটের অনুপাত আসবে। ঠিক আছে, অর্থাৎ যতগুলো ম্যাচ আগে খেলা হয়েছিল সেই ম্যাচগুলোতে যদি 17টা উইকেট পেয়ে থাকে, লাস্ট ম্যাচে পেয়েছে 1টা উইকেট। কিন্তু অঙ্কে বলা আছে লাস্ট ম্যাচে পেয়েছে 5টা উইকেট। আমরা বলতে পারি 1 মানেই 5 উইকেট।
উইকেটের জন্য ডাব্লু দিলাম। 1 মানে যদি 5 হয়, 17 মানে কত হবে? 5 17 85 উইকেট। আর কোশ্চেনে কী চেয়েছিল? লাস্ট যে ম্যাচ খেয়েছে, মানে শেষ যে ম্যাচ খেলা হয়েছিল তার আগের ম্যাচ পর্যন্ত কতগুলো উইকেট পেয়েছিল, তার আগের ম্যাচ পর্যন্ত 85টা উইকেট পেয়েছিল। অ্যালিগেশনে কত সুন্দর হয়ে যায়। আর যদি বলা হয় যে মোট কতগুলো উইকেট পেয়েছিল, 85 আর 5 90টা উইকেট পেয়েছিল। বোঝাতে পেরেছি? তা পছন্দ হলে এই অঙ্কটার জন্য কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আমরা আরও একটা অঙ্ক দেখবো। এই অঙ্কটাও দারুণ অঙ্ক, ঠিক আছে? অবশ্যই দেখতে হবে তোমাদের। একটি নির্দিষ্ট সংখ্যক লোকের গড় ওজন 68 কেজি। যদি 88 কেজি ওজনের একজন নতুন লোক যুক্ত হয়, তাহলে গড় ওজন 4 কেজি বৃদ্ধি পায়। প্রথমে লোকের সংখ্যা কত ছিল? অন্য নিয়মও তো অবশ্যই করা যায়, আসলে এই অঙ্কগুলো দু একটা আলাদা আলাদা নিয়মও করা যায়, কিন্তু অ্যালিগেশনটা বেটার নিয়ম হয় এইসব অঙ্কের ক্ষেত্রে। কী বলা আছে? প্রথমে কতজন লোক ছিল জানি না, তাদের গড় কত ছিল? তাদের গড় ওজন ছিল 68, লিখে ফেললাম। পরবর্তীকালে যিনি এসছেন তার গড় ওজন কত? 88 কেজি, লিখে ফেললাম। এবং আসার ফলে গড় ওজন কী বলেছে? 4 কেজি করে বৃদ্ধি পায় মোটের উপরে। তাহলে আগে ছিল 68, পরে একজন 88 কিলো ওটা এসছে, এর ফলে 4 কেজি বৃদ্ধি পাওয়া মানে 88 আর 4 72 হয়ে গেল মোটের ওজন। অঙ্কটা একটু পড়ে নেওয়া আবার, তাহলেই বুঝতে পারে কী বলতে চাইছি। যে যতজন লোক ছিল তাদের গড় ওজন তো 68 ছিল, তাই তো? পরবর্তীকালে 4 কেজি বাড়লে নিশ্চয়ই 68 + 4 মানে 72 কিলো মোটের উপর গড় ওজন হয়। আর যে ব্যক্তি এসছে তার ওজন হচ্ছে 88। কোনাকুনি যদি বিয়োগ করি, এটা হয় 16 আর এটা হয় 4, কাটাকুটি করলে কত হয়? 4:1। মানে লোক সংখ্যার অনুপাত কত? 4:1। মানে প্রথমে যদি 4 জন থেকে থাকে, পরে একজন অ্যাড হয়েছে। আর অঙ্কে তো তাই বলা আছে যে একজন অ্যাড হয়েছে। তো একজন যদি পরবর্তীকালে আসে, তাহলে প্রথমে লোক কত ছিল? 4 জন। আর কিছু করার দরকার নেই, তার মানে এটাই হবে উত্তর। অ্যান্সার কত? 4। প্রথমে লোক সংখ্যা কত ছিল? 4। বোঝাতে পারলাম? এখন যেই টাইপটা করাতে যাচ্ছি সেটাও দারুণ গুরুত্বপূর্ণ অঙ্ক, সচরাচর কোনো বইতে পাওয়া যায় না। মেনলি ধরো ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা প্রিপারেশন না, তারা সুবির দাসের বইটা সলভ করে। সুবির দাসের বইয়ে এই টাইপের অঙ্ক নেই, কিরণের বই আবার পেয়ে যাবে। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যেহেতু সচরাচর পরীক্ষায় আসে না, মানে পুলিশের লেভেলে হট করে দিয়ে দিলে করতে কিন্তু একটা অসুবিধাই হতে পারে। তা আমরা শিখে রাখবো যাতে আমাদের পরীক্ষায় আসলে আমাদের কোনো সমস্যা না হয়। গুরুত্বপূর্ণ, বেশ মজাদার এবং সুন্দর শর্টে শেখাবো, ঠিক আছে? তো অঙ্কটা দেখে নেওয়া যাক কী ধরনের অঙ্কের কথা বলছি। একজন ক্রিকেটারের 27টি ইনিংসের গড় রান 47, মানে 27টা ম্যাচ খেলেছে বা ব্যাট করেছে, তার গড়ের রান কত? 47 করে। তার সর্বোচ্চ রান সর্বনিম্ন রান থেকে 157 বেশি। মানে এই যে 27 বার ব্যাট করেছে বা 27টা ইনিংস খেলেছে, কোনোবার তো সববার তো সমান রান করেনি, কোনোবার কম করেছে, কোনোবার বেশি করেছে, কোনোবার 100 করেছে, গড়ে 47 রান করেছে, এটা বলা আছে। আর বলা আছে এই 47টার মধ্যে সবচেয়ে কম রান যেটা করেছে আর সবচেয়ে বেশি যে রান করেছে, মানে সেই দুটো রানের পার্থক্য, তার সর্বোচ্চ রান ও সর্বনিম্ন রান থেকে 157 বেশি, মানে পার্থক্যটা বলা আছে 157। যদি এই দুটো ইনিংস বাদ দেওয়া হয়, তবে বাকি 25 ইনিংসে গড় রান দাঁড়ায় 42। ব্যাটসম্যানটির সর্বোচ্চ রান কত ছিল? হেভি অঙ্ক বলছি তো, এত সুন্দর অঙ্ক পরীক্ষায় যে কেন আসে না, আমি তো মনে করি পুলিশের পরীক্ষায় 1 বছর অন্তর অন্তর এই, বা জিডির পরীক্ষায় 1 বছর অন্তর অন্তর এই অঙ্ক দেওয়া উচিত, এত সুন্দর অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা আমরা দারুণ নিয়মে করব, একটু রিডিং পড়েই নিতে পারো অঙ্কটায় কী বলা আছে। তো শুরু করা যাক, দেখা যাক। দেখো, আমরা এই জাতীয় কনসেপ্ট অ্যাকচুয়ালি আগে শিখেছি, এই অঙ্কে যে কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করবো সে আগে শিখেছি। বলা হয়েছে দুটো ইনিংস বাদ দেওয়া হচ্ছে, 27টা ইনিংস ছিল, দুটো ইনিংস বাদ দেওয়া হলে পড়ে থাকে 25টা ইনিংস, সেই 25টা ইনিংসে গড় রান দাঁড়ায় 42। দুটো ইনিংসে বাদ দিচ্ছি, কোন দুটো ইনিংসকে বাদ দিচ্ছি? সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের যে ইনিংসটা ছিল সেটাকে বাদ দিচ্ছি। তো আমরা ধরে নিলাম সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের যে ইনিংস, সেই রানগুলোকে আমি এক্স আর ওয়াই ধরলাম। মানে সর্বোচ্চ রান করেছিল 27টা ইনিংসে এক্স, আর সর্বনিম্ন যে রানটা ছিল সেই রানটা ছিল ওয়াই। তাহলে অঙ্কে বলা আছে এই দুটোর পার্থক্য হচ্ছে 157, তাই না? সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের পার্থক্য কত? 157, এটা অলরেডি দেওয়া আছে। এইভাবেই করবে, যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি ডিট্টো করো, ডিট্টো যেভাবে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি আমি যেভাবে করে দিচ্ছি অঙ্কটা, সেটা যদি হুবহু সেইভাবে করো তাহলে ইজিলি নেমে যাবে, অযথা মাথা ঘামানোর দরকার পড়বে না। ঠিক আছে, এবার আমি বের করব দুটো
যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা অ্যাকচুয়ালি বের করবো, তাহলে আলাদা করে এক্স আর ওয়াই বের করা যায়। এক্স মাইনাস ওয়াই তো অঙ্কে দেওয়াই আছে, এক্স প্লাস ওয়াই মানে কি বলতে চাইছি, আমি সর্বোচ্চ রান আর সর্বনিম্ন রানের যোগফলটা বের করতে চাইছি। কেমনভাবে বের করব? তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তার মধ্যে একটা শিক্ষকের অঙ্ক ছিল না, যে শিক্ষককে যদি বাদ দেওয়া হয় তাহলে গড় এত কমে যায়, সেই জাতীয় অঙ্কের কথা বলছি। হুবহু সেই কনসেপ্টটাই ওই অঙ্কে কাজে লাগানো হবে, হুবহু এক্স্যাক্টলি সেই কনসেপ্ট। কেমন? গড়ে 27টা ইনিংসের রান কত ছিল? 47 করে। তো এই দুটো ইনিংসকে যদি আমি বাদ দিয়ে দিই মোট রানের থেকে, তাহলে নিশ্চয়ই মিনিমাম এই দুটো রান বাদ যাবে। 47 দুগুণি 94, মানে 47 গড়ে আর দুটো রান বাদ দিয়েছি বলে, দুটো ইনিংসের রান বাদ দিয়েছি বলে এই 2 গুণ 47 এটা বাদ যাবেই যাবে। তার সাথে সাথে কি বলা যাচ্ছে, গড়ে বাদ বাকি যে পড়ে আছে, যারা যে ইনিংসগুলো পড়ে আছে তাদের গড় হয়ে যায় 42। 47 থেকে 42 কত? 5 কম, মানে প্রত্যেকটা ইনিংসের গড়ে 5 রান করে কমে যায়, তাই তো? ইনিংস কটা? বাদ বাকি পড়ে আছে 25টা ইনিংস, মানে এই দুটো ইনিংস ওই 25টা ইনিংসের থেকেও 5 রান করে খেয়ে ফেলে, বা নিয়ে ওরা দুটো ইনিংসকে বাদ দেওয়া হয়। বোঝাতে পারলাম? যদি এই জায়গায় কথাটা ক্লিয়ার না হয়, ওই ভিডিওতে সে শিক্ষকের অঙ্কটা আছে সেটা আরেকবার দেখে নিতে পারো। কি বলছি আমি আবার রিপিট করার চেষ্টা করছি, যে দুটো ইনিংস বাদ দেওয়া হয়েছে বা বাদ দেওয়ার কথা বলছে, সর্বোচ্চ সর্বনিম্ন রানের ইনিংস দুটো, সেই দুটো ইনিংসের রান তো এক্স আর ওয়াই, এই দুটো সমষ্টি কীভাবে বের করছি? দুটো ইনিংসে যদি বাদ দিই, গড় রান ছিল কত করে? 47 করে, তাহলে ওই দুটোরও তো গড়ে 47, ওই দুটো 47 তো নিয়ে বেরোবে, মানে 47 গুণি 94 ওটা নিয়ে বেরোবে। তার সাথে সাথে কি আছে, যারা পড়ে আছে, যারা বলতে যে ইনিংসগুলো পড়ে আছে সেই ইনিংসগুলোর থেকেও 5 রান করে কমে আসছে, বলাই আছে। 47 ছিল, গড় রান 42 হয়ে গেছে, মানে 5 রান করে কমে আসছে কেন? কারণ যেই দুটো ইনিংস বাদ দিয়েছি সেই দুটো ইনিংসের রানগুলো বেরিয়ে গেছে। কত রান বেরিয়ে গেছে? 25টা ইনিংসে 5 করে, 5 25-এ 125 বেরিয়ে গেছে। তাহলে এক্স প্লাস ওয়াই কত? এক্স প্লাস হচ্ছে 94 প্লাস 125 কত হচ্ছে? এদিকে 9, 5 4 9, 9 2 11 1, হাতে থাকে 1, 219। ঠিক আছে, 219 হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান। এখন দেখো, এক্স প্লাস ওয়াই পেয়েছি 219, এক্স মাইনাস ওয়াই পেয়েছি 157। তা যারা আমরা রিসেন্টলি ভিডিও দেখেছো তারা এমনিই জানো যে দুটো সংখ্যার যোগফল জানি, দুটো সংখ্যার বিয়োগফল জানি, তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যা অর্থাৎ এক্সটা পাবো, অর্থাৎ সর্বোচ্চ রানটা পাবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করলে কত হচ্ছে? 9 7 16, 6 থাকে 1, 6 1 7, আর দিকে হচ্ছে 376। যোগটা ঠিক আছে? 9 7 16, 6 1, 6 1 7, 3, ঠিক আছে, বাই 2। অর্থাৎ উত্তর কত হচ্ছে? 18 দুগুণি 36, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 188। অর্থাৎ ব্যাটসম্যানটি একটা ইনিংসে সর্বোচ্চ রান করেছিল 188। বোঝাতে পেরেছি? এই ফর্মেটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি এই জাতীয় অঙ্ক কিন্তু 2-3টে দেখাবো, যাতে পরপর তোমরা অঙ্কগুলো করতে পারো। তোমাদের উদ্দেশ্যে একটা সাজেশন দিচ্ছি আমি, যারা মনে করছে যে এই অঙ্কটা বুঝে গেছো, পরের যে 2 বা 3টে আমি সেম টাইপের অঙ্ক দেখাতে যাচ্ছি, তোমরা পজ করে অঙ্কটা পড়ে নিয়ে নিজে সলভ করবে। আগে নিজে সলভ করার পরে তারপর সলিউশনটা দেখে নেবে যে এক্স্যাক্টলি তোমরা যেটা করেছো সেটা ঠিক আছে কিনা। তাহলে তোমাদের একসাথে রেডিও হয়ে যাবে এই টাইপের অঙ্কগুলো। ঠিক আছে, দেখা যাক। একজন ক্রিকেটারের 42 ইনিংসে গড় রান 30, মানে 42টা ম্যাচ খেলেছে বা ইনিংস খেলেছে, গড়ের রান কত? 30। তার সর্বোচ্চ রান সর্বনিম্ন রানের পার্থক্য 100। একবারে করাও শুরু করতে অঙ্কটা। সর্বোচ্চ রান আর সর্বনিম্ন রানের পার্থক্য কত? 100, মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 100। যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন রান বাদ দেওয়া হয় তবে বাকি 40 ইনিংসে গড় রান হয় 28। আগে 42 ইনিংস ছিল, দুটো ইনিংস বাদ দিলে কত হয়? 40টা ইনিংস, গড় রান কত? 28। আগে ছিল কত? 30, এখন হয়ে গেছে 28। তাহলে ওই ব্যাটসম্যানের সর্বোচ্চ রান কত? এই অঙ্কের ক্ষেত্রেও সর্বোচ্চ রান চেয়েছে, তা আমরা আগে কি করব? এক্স প্লাস ওয়াইয়ের মান বের করব। কি করে? কথাগুলো আবার রিপিট করি, আগের অঙ্কে যেটা বলেছিলাম। কি করতে হবে? যেহেতু আগে গড় 30 করেছিল, তার মানে 30 দুগুণি 60 রান নিয়ে তো বেরোবে বাদ দিলে। তার সাথে সাথে গড় 2 করে কমিয়েছে, তো গড় যদি 2 করে কমায়, এই 2 করে গড় কতগুলো ইনিংসের কমিয়ে দিয়েছে? বাকি যে কটা ইনিংস পড়ে আছে, বাকি ইনিংস পড়ে আছে 40টা, তাই 40 গুণি 80 রান আরও এক্সট্রা নিয়ে ওই দুটো ইনিংসকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 30 গুণি 60 প্লাস 40 গুণি 80, 140। তো এক্স প্লাস ওয়াই 140 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে
100, এক্সের মান হবে 100 যোগ 140/2, উপরে হচ্ছে 240/2 মানে হচ্ছে 120, মানে ব্যাটসম্যানটির সর্বোচ্চ রান হচ্ছে 120। বুঝতে পেরেছি? আর তোমরা যারা অঙ্কটা সলভ করেছো তাদের উত্তরটা আসলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে দাদা অ্যান্সার কিন্তু আমাদের চলে এসছে। ওকে, তাহলে আমার একটু ভালো ফিল হবে যে শেখাতে পারলাম। ঠিক আছে, আমরা অঙ্ক এরকম একটা অঙ্ক আছে, একটু ভ্যারিয়েশন আছে, একটু কঠিন আছে, সেই জাতীয় অঙ্ক দেখবো, আরও দুটো অঙ্ক দেখবো আমরা। ঠিক আছে, দেখে নেওয়া যাক। 19 জন বালকের গড় প্রাপ্ত নম্বর 48, যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন রান বাদ দেওয়া হয় তবে গড় নম্বর 4 কমে যায়, তবে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের গড় নম্বর কত? দেখো এই একটু কথাটা কিন্তু পাল্টে দিয়েছে, মানে যেটা চেয়েছে এই যে হচ্ছে তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় কত, সেমভাবেই করব। এই অঙ্কটা একটা মজাদার বিষয় হলো, আগের অঙ্কগুলোতে যতটা ক্যালকুলেশন করা লাগছে ততটা ক্যালকুলেশন এই অঙ্কের ক্ষেত্রে লাগবে না, একটু কঠিন বলতে পারো ভাষাগতভাবে, একটা স্টেপ কম আছে বরঞ্চ এই অঙ্কটার ক্ষেত্রে, সে আমি দেখাচ্ছি বুঝতে পারবে। এই অঙ্কটায় চেয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের গড় কত। সর্বোচ্চ রান যদি এক্স হয় আর সর্বনিম্ন রান যদি ওয়াই হয়, এই দুটোর গড় কত? এক্স প্লাস ওয়াই বাই 2, এই করলে বেরিয়ে যাবে। আর আমরা এক্স প্লাস ওয়াই কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছি, একটু আগেই শিখেছি। ঠিক আছে, তেমন সেই প্রসেসে আগে এক্স প্লাস ওয়াই মানে সর্বোচ্চ নম্বর আর সর্বনিম্ন নম্বরের যোগফলটা বের করবো। কী করে বের করব? সে দুটো নম্বরকে যদি বাদ দেওয়া হয়, বলেছে গড় 4 করে কমে যায়, তা 19 জন বালকের গড় নম্বর কত ছিল? 48। তো 19 জনের মধ্যে তো এই দুজনও ছিল, মানে এই দুটো স্কোরও ছিল, তো নিশ্চয়ই 2 গুণ 48 এটা বাদ যাবেই যাবে, যেটা বলে এসছি আগের দুটো অঙ্কের ক্ষেত্রে। এখন কি হচ্ছে, বাদ বাকি যে 17 জন রয়েছে তাদের গড় কত বলেছে? তাদের গড় 4 করে কমে যায়, তাহলে বাদ বাকি যে 17 জন রয়েছে তাদের 4 করে কমে মানে 468, সেই নম্বরটাও কমবে। তাহলে নিজেদের জন্য 48 গড় যেহেতু রয়েছে, 48 গুণ 96 কমবে, তার সাথে সাথে 17 জন যে বাকি ছিল তাদের 4 নম্বর করে কমে যাবে। তাহলে মোট এই দুটো যে স্কোর রয়েছে, দুটো স্কোর মানে দুটো ব্যক্তিকে যে বাদ দেওয়া হচ্ছে, দুটো স্কোর, আগের ক্ষেত্রে ইনিংস বা ম্যাচের কথা বলা ছিল, আর এটা পরীক্ষার নম্বরের হিসাব। তো দুটো স্কোরের মোট সমষ্টি কত? এত। এটাকে কি বলেছে? এই দুটো যে সর্বোচ্চ আর সর্বনিম্ন রান তাদের গড় মানে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ এটাকেও 2 দিয়ে ভাগ করে দেবো। তো এই ভাগ করার নিয়ম বলেছি, যোগ করে 2 দিয়ে ভাগ করা মানে আলাদা আলাদা করেও 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ 48 প্লাস 34, এইভাবে ক্যালকুলেশনটা করলে ইজি হবে। দেখানো আছে আমার ক্যালকুলেশনটা আগেও, 4 × 12 2 হাতে 1 82, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বরের গড় হচ্ছে 82। বোঝাতে পারলাম? তাহলে আগের অঙ্কটার স্টাইলে, কিন্তু আগের অঙ্ক থেকে এটা স্টেপটা কম, বলতে গেলে স্টেপটা কম হওয়াতে এই অঙ্কটা একটু কঠিন হয়তো অনেকের জন্য লাগতে পারে। তা বুঝতে পারলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, না বুঝতে পারলেও কমেন্টে জানিও। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখে নেব। 20টি ম্যাচে একটি ব্যাটসম্যানের গড় রান 52, তার সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য 120। করে ফেলো ঝটাঝট তোমরা। সর্বোচ্চ আর সর্বনিম্ন রানের পার্থক্য কত? 120 লিখে ফেললাম, এক্স মাইনাস ওয়াই। আর আমার বের করতে হবে এখন কি? এক্স প্লাস ওয়াই। 20টি ম্যাচে একটি ব্যাটসম্যানের গড় রান ছিল 52, তার মানে 52 রান যেহেতু ছিল, দুটো ম্যাচ 52 গুণ 2 এটা নিয়ে যাবেই যাবে, যেহেতু বাদ দেওয়া হচ্ছে। আর বাকি 18টা যে ম্যাচ রয়েছে তাদের গড় রান লাস্টে 50 দাঁড়ায়, 50 দ্বারা মানে গড় 2 করে কমে যাচ্ছে, মানে 18টা ম্যাচে 2 করে রানও যারা যে দুটো রান বাদ দেওয়া হয়েছে ইনিংস তারা খেয়ে ফেলেছে বা নিয়ে চলে গেছে, তাই তো? সেই কথাই তো বারবার চলেছি, একই ফরম্যাট হয়ে গেল। ব্যাটসম্যানটি সর্বনিম্ন রান কত? এখানে চেয়েছে সর্বনিম্ন রান কত, তাই তো? হিসাব করা যাক। এটা হচ্ছে 104 আর 8 দুগুণে 36, কত হচ্ছে? 140। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই 140 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 120। আমার চাইছে সর্বনিম্ন রান, মানে ওয়াইটা চেয়েছে। ওয়াই বের করতে হবে, আমার করতে হবে 140 মাইনাস 120/2, কমটা বের করতে হলে মাইনাস করতে হয়, মানে 20/2 মানে হচ্ছে 10, অর্থাৎ সর্বনিম্ন রান হচ্ছে 10। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তা সোজা ফরম্যাট ছিল, দেখো একবার বুঝে কনসেপ্ট বুঝে ফরম্যাটটা শিখে গেলে পরের বার অঙ্ক করতে আর টাইম লাগে না, দেখবে অঙ্ক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে, এটাই নিয়ম। এবার দেখে অঙ্ক করার জন্য দীর্ঘ প্র্যাকটিসের দরকার হয়। তুমি যদি একই অঙ্ক রিপিটেডলি বারবার করো ঘুরে ফিরে, তাহলেই কিন্তু এই প্রসেসটা বা ফরম্যাটটা মাথায় গেঁথে যায়, তখন আলাদা করে আর ভাবার
দরকার হয় না। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। বারবার কমেন্টে জানাবো কথা বলি, তার পেছনে একটা কারণ হচ্ছে ভিডিও তো অনেকদিন বন্ধ ছিল। তা একজন হঠাৎ করে একটা কমেন্ট করে, এত সুন্দর কমেন্ট করে সেটা বলতে পারো আমার মন ছুঁয়ে যায়। কোনো একদিন হয়তো সেটা দেখেও দিতে পারি যে কোন কমেন্টের কথা বলছি আমি। সেই কমেন্টটা দেখে আমার মনে হয়েছিল না, কেউ একজন আছে বা কিছু ছেলে মেয়ে আছে যা আমার ভিডিও দেখে বা যাদের দরকার আমার অঙ্কগুলো। সেই কমেন্টটা আমি কয়েকজন বন্ধুবান্ধবকেও দেখিয়েছিলাম যে দেখ ভাই, যে আমার জন্য এত সুন্দর একটা কমেন্ট করেছে। তা আমার যে নতুন করে ভিডিও শুরু করার পেছনে সেই একটা কমেন্টকে আমি বিরাট ক্রেডিট দিতে চাই, যে ওই কমেন্টের জন্যই আমি আজকে আবার নতুন করে ভিডিও শুরু করেছি। তা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, বারবার একই কথা বলি। তা আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জমকে প্রিপারেশন চালাতে থাকো। কতদিন পর্যন্ত প্রিপারেশন নেবে? যতদিন পর্যন্ত না চাকরি পাচ্ছ। মনে রাখবে, যদি একটা জেদ থাকে যে মরি বাঁচি যাই হয়ে যাক চাকরি আমি নিয়ে ছাড়বই, তো কোনো মাইকেলের ক্ষমতা নেই যে তোমার চাকরি ঠেকায়। লেট হতে পারে কিন্তু চাকরি তুমি একদিন পাবেই পাবে। ঠিক আছে, আজকে